সুপ্রিয় ছাত্রছাত্রীরা, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা পাঞ্চুয়েশন প্র্যাকটিস করব। তো এই পাঞ্চুয়েশন মার্ক প্র্যাকটিস করার জন্য দেখো আমাদের সামনে আজকে যেই প্রশ্নটা রয়েছে সেটা যশোর বোর্ডে ২০২৫ সালে আসা প্রশ্ন। তো এই প্রশ্নটা আজকে আমরা বুঝে বুঝে পুরোটা সলভ করব। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা পাঞ্চুয়েশন মার্ককে খুব সহজ একটা টপিক ভাবো এবং এই কারণে আর পাত্তা দাও না। তো এই সহজ ভেবে পাত্তা না দেওয়ার কারণে কি হয়, এই পাঞ্চুয়েশন মার্কটা প্র্যাকটিস করা হয়ে ওঠে না এবং সেই কারণেই ফলাফল হিসেবে দেখা যায় এই টপিকে তোমরা আর ফুল মার্কস পাচ্ছ না। এত সহজ একটা টপিক, এই টপিকে যদি তুমি ফুল মার্কস না পাও সেটা কিন্তু তোমার জন্য কখনোই ভালো হবে না। কাজে আমি বলবো এই টপিকটা সহজ হলেও অল্প হলেও একটু নিয়মিত প্র্যাকটিস করার চেষ্টা করো। তাহলে এই টপিকটা থেকে তুমি অবশ্যই ফুল মার্কস পাবে। আর বোর্ডের পরীক্ষাতে সাধারণত খুব জটিল কোনো পাঞ্চুয়েশন মার্ক আসে না। এখানে সাধারণত ন্যারেশন টাইপের এই ধরনের যে পাঞ্চুয়েশন মার্কগুলো প্রয়োজন হয় সেগুলোই সাধারণত খুব বেশি আসে। কাজেই এগুলো যদি তুমি একটু প্র্যাকটিসে রাখতে পারো কখন কোথায় কোনটা বসে, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে যাবে এবং আশা করা যায় তুমি এইখান থেকে ফুল মার্কস পাবে। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই প্র্যাকটিসটা শুরু করে দিই। লক্ষ্য করো এখানে কি বলেছে, এখানে বলা হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস সেইড দ্য পাইপার। এখন লক্ষ্য করো যেহেতু এখানে পাইপারের কথা বলা হয়েছে তার মানে তোমরা বুঝতেই পারছো এইটা একটা গল্প থেকে আনা হয়েছে, যেটাকে আমরা হ্যামিলনের বাঁশিওয়ালা হিসেবেই জেনে থাকি। তো ওই গল্পের একটা পার্ট কিন্তু এখানে উঠিয়ে দেওয়া হয়েছে, এইটাতেই আমাদেরকে পাঞ্চুয়েশন মার্কগুলো বসাতে বলেছে। এখন দেখো এখানে কে বলেছে কাকে বলেছে এটা বোঝাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তার কারণ হচ্ছে এইটা না বুঝলে তুমি কখনোই কোটেশন মার্ক বসাতে পারবে না। দেখো এখানে বলা হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস, মানে আমার বন্ধুরা। এটা কে বলেছে? পাইপার বলেছে, কারণ এখানে লেখা রয়েছে কি সেইড দ্য পাইপার। তাহলে দেখো সে যেহেতু একটা কথা বলেছে তার মানে সে একটা উক্তি দিয়েছে। তো এই উক্তিটাকে আমাদেরকে কোটেশন মার্কের ভিতরে রাখতে হবে সবসময়। যে কারণে আমরা কি করব, দেখো যে মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে আমরা কি করব, অবশ্যই কোটেশন মার্ক দিয়ে দেব, ঠিক আছে? তারপরে দেখো এই যে কোটেশন মার্ক, এখন কোটেশন মার্ক তো হলো, কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস এটা বলার ঠিক পরপরই কি আর সেট দ্য পাইপার এটা লেখা যায়? যায় না তো, তাই না? কারণ আমাদেরকে এই দুইটার মধ্যে একটু ব্রেক বা ব্যবধান তৈরি করতে হবে। যেমন আমার বন্ধুরা, কে বলেছে? পাইপার বলেছে, এরকম। তো এই কারণে আমি কি করব, দেখো এই যে মাই ডিয়ার ফ্রেন্ডসের ঠিক পরে আমি একটা কমা কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখো কে বলল? পাইপার বলল। এখন তোমাদের মধ্যে অনেকেই যে ভুলটা এখানে করবে সেটা হচ্ছে এখানে একটা ফুল স্টপ দিয়ে দিবে, যেহেতু সে বলেছে ব্যাস তার কথা শেষ, তুমি এখানে ফুল স্টপ দিয়ে চলে গেলা। কিন্তু ভুলটা কিন্তু এখানেই হবে, কারণ দেখো পরবর্তী যে বাক্যটা সেটাও তুমি একটু দেখে নাও। এখানে বলা হচ্ছে আই নো এ চার্ম, আমি একটা চার্ম বা ম্যাজিক জানি, বাই হুইচ, যেটার দ্বারা বা যেটার মাধ্যমে আই ক্যান রিড ইউ অফ দিজ র্যাটস। দেখো আই ক্যান রিড ইউ দিয়ে এখানে কি বোঝানো হয়েছে, যে আমি তোমাদেরকে মুক্ত করতে পারবো এই ইঁদুরগুলোর থেকে। বাট ইউ মাস্ট পে 1000 গিল্ডার্স ফর দিস সার্ভিস। তার মানে দেখো এখানেও কিন্তু তার কথা শেষ হয়নি। সে মাই ডিয়ার ফ্রেন্ডস বলার পরে সে এই কথাগুলো বলেছে। কাজে এই কারণে কিন্তু আমরা এখানে ফুল স্টপটা আর ব্যবহার করতে পারবো না। আমরা কি করব, এই সেট দ্য পাইপারের পরে একটা কমা বসিয়ে দেবো ছোট করে। তারপরে দেখো এই যে সে কথাটুকু বলেছে, সে যতটুকু বলেছে ততটুকু আমরা কোটেশন মার্কের ভিতরে রেখে দেবো, কারণ এটা তো তার বক্তব্য। তাহলে আমরা কি করছি, দেখো এখানে এই যে আই নো, এখানে আমরা কোটেশন মার্ক শুরু করব, আর তার ঠিক পরে এই যে ফর দিস সার্ভিস এই পর্যন্ত যে সে বলেছে এইখানে আমরা কি করব, আরেকটা কোটেশন মার্ক শেষ করব। আচ্ছা, এখন এইখানে যেই মজার ব্যাপারটা রয়েছে, দেখো এই মজার ব্যাপারটা হচ্ছে এখানে এসে তো তার বক্তব্যটা শেষ হয়েছে ফর দিস সার্ভিস। তো এখানে তাহলে তোমাদেরকে অবশ্যই একটা ফুল স্টপ ব্যবহার করতে হবে। আর তারপরের যে কথাটা সেটা হচ্ছে এই বাক্যটা কিন্তু সে দুইটা পার্টে বলেছে। দেখো আই নো এ চার্ম বাই হুইচ আই ক্যান রিড ইউ অফ দিস র্যাটস, এই পর্যন্ত কিন্তু একটা কথা, বাট বা কিন্তু তোমাদেরকে অবশ্যই 1000 গিল্ডার দিতে হবে, এইটা হচ্ছে আরেকটা কথা। তাহলে বাটের আগ পর্যন্ত যেহেতু একটা পার্ট আর বাটের পর থেকে আরেকটা পার্ট, সেই কারণে এই দুইটার মধ্যে আমরা কিন্তু অল্প একটু ব্রেক দেওয়ার চেষ্টা করব। তো অল্প একটু ব্রেকের যখনই প্রয়োজন হয় আমরা কিন্তু সেখানে কমা দিয়ে কাজ চালিয়ে নিই। তাহলে দেখো এই পর্যন্ত এসে কিন্তু আমার কাজটা মোটামুটি হলো এই সেন্টেন্সের জন্য। এরপরে আসো আমরা পরে কি বলেছে সেটা একটু দেখার চেষ্টা করি। এখানে বলেছে 1000 গিল্ডার্স
ক্রাইড দ্য ম্যান। ঠিক আছে, তার মানে 1000 গিল্ডার্স এইটা বলে এরপর কি বলা হয়েছে, ক্রাইড দ্য ম্যান মানে লোকটি কাঁদলো। আচ্ছা, এরপর দেখো কি বলেছে, দেন দ্য মেয়র সেড ওকে। তারপর মেয়র বলেছে ওকে, অর্থাৎ ওই যে বাঁশিওয়ালাটা 1000 গিল্ডারের কথা বলেছে, এটা শুনে কিন্তু ওই মেয়রের কান্না পেয়েছে বা সে কেঁদে দিয়েছে, এরকম একটা কথা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো এইটা যদি বোঝানোর চেষ্টা করা হয়, তাহলে এই কথাটা তো একজন বলছে, এই যে 1000 গিল্ডার্স, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই 1000 গিল্ডার্স এটা বলে সে অবাক হয়ে গিয়েছে এবং সে কেঁদে দিয়েছে। তার মানে এটাকেও অবশ্যই আমাদেরকে কোটেশন মার্কের ভিতরে রাখতে হবে। এখানে জায়গা স্বল্পতার কারণে আমি ও এর উপরে দিচ্ছি, কিন্তু তোমরা এই ওয়ান এর আগ থেকেই কোটেশন মার্ক দিয়ে দিবে। তাহলে 1000 গিল্ডার্স, হ্যাঁ, এইখানে এসে তাহলে আমরা কি করব, আমরা কিন্তু একটা অবাক চিহ্ন, যেটাকে আমরা বাংলাতে বলে থাকি অ্যাস্টনিশিং সাইন, এইটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটাকে আমরা এক্সক্লেমেশন সাইনও বলে থাকি। তাহলে আমরা কি করব, এইটুকু পর্যন্ত তার যে বক্তব্য শেষ, এর জন্য আমরা এইখানে কি করব, কোটেশন মার্কটা ক্লোজ করে দেব। তারপরে আমরা এই যে ক্রাইড দ্য মেন এই পর্যন্ত যে রয়েছে, এখানে এসে তাহলে একটা ফুল স্টপ দিয়ে দিই, যে সে এটা বলে কেঁদে দিল, এরকম। তো এরপরের থেকে কি শুরু হয়েছে দেখো, দেন দ্য মেয়র সেড ওকে। তো এইখানে যদি আমি ফুল স্টপ দিই আর তারপর থেকে যদি নতুন বাক্য শুরু হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই দেনটাকে কিন্তু কারেকশন করতে হবে, এটাকে ক্যাপিটালাইজ করে লিখতে হবে এই টিটাকে। তাহলে দেখো আমি কি করলাম, এখানে দেনটা আমি ক্যাপিটাল লেটারে লিখলাম, দেন দ্য মেয়র সেড মানে তারপরে মেয়র বলল ওকে বা ঠিক আছে। তো মেয়র সেড পর্যন্ত এইখানে এসে তাহলে ন্যারেশনের রুলস অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু অবশ্যই তাহলে একটা কমা এখানে দিতে হবে। আর তারপরে দেখো, সে যে একটা উক্তি করেছে, ওকে ওকে, তো এই ওকেটা কিন্তু দেখো স্মল লেটারে রয়েছে, তাহলে এখানে আমাদেরকে একাধিক কারেকশন করতে হবে। এই যে ওকেটা যেটা রয়েছে এখানে, এটাকে কি করতে হবে, ক্যাপিটাল লেটারে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তো ক্যাপিটাল লেটারে লিখলে এটা যেহেতু একটা উক্তি, এখানে থেকে আমাদেরকে কি শুরু করতে হবে, অবশ্যই কোটেশন মার্ক শুরু করতে হবে। আর ওকে বলার পরে একটু বিরতি হবে, কারণ দেখো এরপর কি বলেছে, যে উই উইল গিভ ইউ 1000 গিল্ডার্স। ঠিক আছে, মানে তারপরে সেই কথাটা বলেছে একটু বিরতি দিয়ে। তাহলে ওকের পরে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই একটা কমা এখানে ব্যবহার করতে হবে নিয়ম অনুযায়ী, হালকা একটু বিরতি দেওয়ার জন্য। আর তারপরে দেখো, এই যে উই উইল, এইটা কিন্তু এইখানে শর্ট করা হয়েছে। ঠিক আছে, উই উইলকে শর্ট করে এখানে ডাব্লিউ ই ডাবল এল লেখা হয়েছে। তো যখনই আমরা কোনো এরকম শর্ট করে লিখি, তখন আমরা কি করি, তখন কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি। ঠিক আছে, তা আমাদেরকে এখানে অবশ্যই অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে, এটা একটা কারেকশন। তারপরে গিভ ইউ 1000 গিল্ডার্স, এইখানে এসে কিন্তু তার বক্তব্যটা কি হয়েছে, শেষ হয়েছে। তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা একটা ফুল স্টপ কিন্তু ব্যবহার করব। আর এরপর দেখো কি হয়েছে, হোয়েন উইল ইউ স্টার্ট ওয়ার্ক, তুমি কখন কাজ শুরু করবে, এইটাও কিন্তু ওই লোকেরই কথা, মানে মেয়রের কথা। তো মেয়রের কথা যেহেতু, তাহলে আমরা কোটেশন মার্ক তো ওকে থেকে শুরু করেছি, যেখানে এসে তার কথাটা শেষ হবে সেখানেই কিন্তু আমরা কোটেশন মার্কটা শেষ করব। কিন্তু এখানে তো একটা প্রশ্নও করা হয়েছে, তাহলে প্রশ্নের পরে আমাদেরকে কি করতে হবে, দেখো প্রশ্নটা যখনই শেষ হবে অবশ্যই এখানে তুমি একটা কোশ্চেন মার্ক দিয়ে দিবে। আর এই কোশ্চেনের সাথে সাথেই কিন্তু তার কথাও শেষ হয়ে যাচ্ছে, এই কারণে তুমি এখানে অ্যাপোস্ট্রফি না দিয়ে কি করবে, এখানে তুমি কোটেশন মার্কটা শেষ করবে। ঠিক আছে, তারপরে দেখো কি বলা হচ্ছে, নাও সেড দ্য পাইপার। তার মানে আগে তো প্রশ্ন করা হয়েছে তুমি কখন কাজটা শুরু করবে, তো সে অ্যান্সার দিয়েছে কে, দ্য পাইপার, এখনই সে শুরু করবে। তাহলে দেখো এই নাওটা কিন্তু কার বক্তব্য, পাইপারের বক্তব্য। তো নতুন বক্তব্য যেহেতু সে দিয়েছে, তাহলে আমরা কি করব, আমরা কিন্তু এটাকে এইভাবে না লিখে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবো। ঠিক আছে, তো যেহেতু এটা তার বক্তব্য এখন, তাহলে আমরা এটাকে কি করব, কোটেশন মার্কের মধ্যে নিয়ে আসব। অবশ্যই তাহলে আমাদেরকে এখানে একটা কমাও অ্যাড করে দিতে হবে, আর এখানে আমরা কোটেশন মার্কটা শেষ করলাম। এরপরে তাহলে সেইড দ্য পাইপার মানে পাইপার বলল, এখানে তো ফুল স্টপ দেয়াই রয়েছে, কাজেই এরই মাধ্যমে কিন্তু দেখো আমাদের যেই পাঞ্চুয়েশন মার্কের প্র্যাকটিস সেটা শেষ হয়ে গেল। এখন আমাদের কাজ হবে আমরা একটু ক্যালকুলেট করে দেখব যে আমরা টোটাল কয়টা কারেকশন করেছি। কারণ দেখো প্রশ্নে কিন্তু আমাদেরকে বলেছে 14 ইরর রয়েছে। তো সবসময় তো আর 14 ইরর হবে না, তুমি কখনো কখনো দেখবে যে 14 এর একটু কম হতে পারে, আবার কখনো কখনো দেখবে 14 এর বেশি কারেকশনও হয়ে থাকতে
পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতায় দেখেছি ১৪ টার বেশি কারেকশনই থাকে। তাহলে চলো তো আমরা একটু গুণে দেখি যে আমাদেরকে এইখানে কয়টা কারেকশন করতে হলো। এখানে ১ টা কারেকশন, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, দেখো ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩। তাহলে দেখো আমাদের কিন্তু ১৪ টা প্লাস কারেকশন করা হয়ে গিয়েছে। ঠিক আছে? আমি যদি ২ টাকে ১ টা করেও ধরি তাহলেও তোমরা আল্টিমেটলি দেখবে ১৪ টার বেশি কারেকশনই বা ১৪ টাই কিন্তু করা হয়েছে। তাহলে দেখো তুমি যদি এইভাবে বুঝে, বুঝে পাঞ্চুয়েশন গুলো প্র্যাকটিস করতে পারো আমার মনে হয় তুমি ফাইনাল পরীক্ষাতে যেয়ে এই টপিকে ফুল মার্কস পাবে। দেখো এটা যদিও অনেক সহজ মনে হয়, কিন্তু আমি জানি যদি পরীক্ষা নেয়া হয়, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এই কমা, ফুল স্টপ এবং কোটেশন মার্ক এগুলোর ব্যবহারটা সঠিকভাবে করতে পারবে না। এবং যে কারণেই কিন্তু তোমরা পরীক্ষার হলে মার্কস কম পেয়ে যাচ্ছ। আমার কথা হচ্ছে আমরা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করব এবং এত প্র্যাকটিস করব যাতে পরীক্ষার হলে গিয়ে আমাদের আর কোনো টেনশন না থাকে। প্রশ্ন দেখা মাত্রই যাতে আমরা বুঝে যাই যে আমাদেরকে কোথায় কোন অ্যান্সারটা করতে হবে। অনেক সময় দেখা যায় প্রশ্ন হুবহু কমনও পড়ে যায়। তখন যদি তুমি আগে থেকে প্র্যাকটিস করে থাকো, তুমি দেখবে যে তুমি অনেক বেশি কনফিডেন্স সেখানে পাবে। আর যদি প্রশ্ন কমন নাও পড়ে, সেখানেই কিন্তু তোমার প্রিভিয়াস এই এক্সপেরিয়েন্সটা কাজে লাগবে। কাজে আমি বলবো, একবার তুমি প্র্যাকটিস করে ফেলো আমার এই ভিডিওগুলো দেখে। আমার এখানে কিন্তু প্লেলিস্ট আকারে সকল বোর্ডের প্রশ্ন সমাধান করা রয়েছে। কাজেই তুমি কিন্তু চাইলেই প্রতিদিন ১ টা বা ২ টা করে ভিডিও শিডিউল করে দেখে বাসায় নিজে, নিজে প্র্যাকটিস করতে পারো এবং ১ সপ্তাহ হয়ে গেলে যেখানে, যেখানে তোমার ভুলগুলো হয়েছে তুমি আগে থেকে প্র্যাকটিস করে মার্ক করে রেখেছো, সেগুলো কিন্তু তুমি প্র্যাকটিস করে ফেলতে পারো। তো এইভাবে যদি তুমি প্র্যাকটিস করতে পারো আমার মনে হয় তুমি খুব স্ট্রং একটা প্রিপারেশন গেইন করতে পারবে। এই ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যদি তুমি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করো সাবস্ক্রাইব। তাহলে কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার সাথেই থাকো।